আসন্ন বার কাউন্সিল পিডি পরীক্ষা কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা দিবেন বা যারা বারবার ফেল করছেন, তারা এই অল্প সময়ের মধ্যে কিভাবে প্রস্তুতি নেবেন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব দ্বন্দ্ববিধি আইনের কিছু ধারা নিয়ে। সাধারণত অনেকে বিভিন্ন চেম্বারে প্র্যাকটিস করেন এবং সেভাবে সময় হয়ে ওঠে না পড়াশোনা করার ক্ষেত্রে। তবে যারা এই বার কাউন্সিল প্রি পরীক্ষায় পাশ করতে চান, সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে, আমি যেহেতু লাইভে আছি, যদি সাউন্ড নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব। আর আজকে একটু নেটের সমস্যা, আমি এর আগেও লাইভটাতে আসলাম, সেক্ষেত্রে দেখলাম যে এই নেটের কারণে বারবার একটা সমস্যা দেখা দিচ্ছে। তো আমি কেটে আবার নতুন করে লাইভে আসলাম, সাথে থাকুন। তাহলে আমরা আজকে এই পিনাল কোড এর যে এমসিকিউ প্রশ্নগুলো আসবে, কোত্থেকে আসতে পারে, আবার কি ধরনের প্রশ্নগুলো হতে পারে, এটা আমরা আজকে একটু আলোচনা করি যতটা পারা যায়। প্রথমত আমরা পিনাল কোডের যে দ্বন্দ্ববিধি আইন 1860 সালে যে আইনটি, এই আইনটির যে পরিচয় পর্ব সেগুলো আমরা একটু পড়ব। এখান থেকেও এমসিকিউ প্রশ্ন আসতে পারে। প্রথমত হতে পারে যে এই আইনটি কত সালের, পিনাল কোড 1860, এবং এই আইনটি কত নাম্বার, 45 নাম্বার আইন। মোট কয়টি ধারা আছে? 511টি ধারা। আবার এটি প্রকাশকাল কবে হয়েছে? 1860 সালের 6 অক্টোবর। এটি কার্যকর কবে হয়েছে? 1862 সালের 1 জানুয়ারি বা 1 জানুয়ারি। এবং এটি কি ধরনের আইন? এটি হচ্ছে সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন। আমরা আবার মূল আইনও বলতে পারি এটি। আমরা তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল এই ধরনের প্রশ্নগুলো চলে আসে। যে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে দ্বন্দ্ববিধি আইন কি ধরনের আইন, অথবা সাবস্ট্যান্টিভ ল দ্বন্দ্ববিধি আইনকে বলা যাবে কিনা। ঠিক আছে, এইভাবে আসতে পারে, মানে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে আপনাকে, যে এটি যাতে কনফিউশন রাখে, যে কনফিউশনের মধ্যে যাতে মানে আপনাকে রাখা হয়, সেভাবে প্রশ্নগুলো করতে পারে। তো একটাই বিষয়, সেটা শুধু প্রশ্নটা ঘুরিয়ে করতে পারে, অ্যান্সার হবে একটা। আমরা এবার বলবো যে এই ফৌজদারি মামলার ক্ষেত্রে দু ধরনের আইন থাকে। একটি হচ্ছে প্রসিডিউরাল ল, যাকে আমরা বলে থাকি পদ্ধতিগত আইন, আর একটি হচ্ছে সাবস্ট্যান্টিভ ল, যাকে আমরা তত্ত্বগত আইন বলে থাকি। তাহলে প্রসিডিউরাল ল কি আর সাবস্ট্যান্টিভ ল কি, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। সাবস্ট্যান্টিভ ল হচ্ছে যে আইনে সাজা সম্পর্কে, শাস্তি সম্পর্কে, জরিমানা সম্পর্কে, অপরাধ সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এটি কিভাবে পরিচালনা করতে হবে এবং আসামি এই আইন অনুসারে যদি অপরাধ করে থাকে সেক্ষেত্রে তার সাজাটা কিভাবে কার্যকর করতে হবে, এবং যে ট্রায়াল স্টেজ অথবা মামলাটি ফাইলিং থেকে শুরু করে অথবা মামলাটি লজ করার থেকে শুরু করে, যেহেতু আমরা জানি যে ক্রিমিনাল মামলা সাধারণত দুভাবে হয়ে থাকে, একটি হচ্ছে থানায়, আরেকটি হচ্ছে কোর্টে। যেটি থানায় হয়ে থাকে সেটিকে আমরা বলবো এফআইআর দায়ের বা লজ এফআইআর, আর যেটি কোর্টে হয়ে থাকে সেটাকে আমরা বলবো মামলা ফাইলিং বা ফাইল কেস। এটিকে বলা হয় সিআর মামলা। আর ওই থানায় যেটি হয় সেটি হচ্ছে জিআর মামলা, জেনারেল রেজিস্টার। আর কোর্টে যেটি করা হয় সেটি হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার। তাহলে আমরা আলোচনা করতেছি পেনাল কোডের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এই আইনটি বাংলাদেশে কিভাবে কার্যকর হবে কথায় বলা আছে। প্রশ্ন আসতে পারে যে দ্বন্দ্ববিধি আইনটি যে বাংলাদেশে যে প্রযোজ্য হবে এটি সম্পর্কে কথায় বলা আছে।
এটি সেকশন 1-এ বলা আছে। যে পিনাল কোড আইনটি সারা বাংলাদেশে প্রযোজ্য। আমরা এখন বলবো যে এই সেকশন 4 পিনাল কোডের সেকশন 4 এই ধারাটি খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে যদি কোনো বাংলাদেশি নাগরিক বিদেশেও কোনো অপরাধ করে থাকে তাহলে সেক্ষেত্রে এটি নিয়ে যদি বাংলাদেশে কোনো মামলা হয়ে থাকে তাহলে এই দণ্ডবিধি আইন অনুসারেই ওই আসামির বিচারটি হবে। এবার আমরা পড়ব যে জয়েন্ট লাইবিলিটি। জয়েন্ট লাইবিলিটি কি বা যৌথ দায়। আমার সাথে অনেকে যুক্ত হচ্ছেন অ্যাডভোকেট দীপঙ্কর বিশ্বাস ইস ওয়াচিং। যারা আমার সাথে যুক্ত হচ্ছেন ধন্যবাদ। আমরা আজকে আমরা জয়েন্ট লাইবিলিটি নিয়ে আলোচনা করব। জয়েন্ট লাইবিলিটি বা যৌথ দায় এটির 4টি সেকশন 34, 35, 37 আর 38। তাহলে আমরা খুব সহজ করে পড়ব যে আসলে 34 কি এবং আজকে আমরা পার্থক্য জানবো যে 149 কি। তার আগে আমরা জয়েন্ট লাইবিলিটি নিয়ে আলোচনা করি। যে 34 এখানে বলে দিয়েছে যে এর কোনো নিজস্ব কোনো শাস্তি নেই, অর্থাৎ এই 34 সেকশনটি যখন ব্যবহার করা হয় এই ধারাতে কোথাও বলা নাই যে এই 34টি দিলে এই আসামি বা এই কোনো অপরাধ বিষয়ে এর নিজস্ব কোনো শাস্তি বলা নেই। যেমন ধরুন যে মার্ডার হয়েছে সেকশন 302, তার সাথে যদি সেকশন 34 দেওয়া হয় তাহলে মার্ডারের যে শাস্তিটি সেটি কিন্তু 34 এর উপর মানে প্রভাব বিস্তার করে বা মানে সেটি মানে অ্যাপ্লিকেবল হয়। কিন্তু এখানে 34 এর জন্য আলাদা কোনো সাজা নেই। যেমন এখানে শর্ত হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে এবং যে এলিগেশনটি আনা হয়েছে সেটিকে অবশ্যই ডান বাই দ্য একিউজ, অর্থাৎ এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগটি উপস্থাপন করা হয়েছে সেই আসামিদের দ্বারা এই অপরাধটি বা কার্যটি সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা জানলাম যে 2 এর অধিক ব্যক্তি থাকতে হবে এবং এই অপরাধটি সম্পূর্ণ করতে হবে। 3 নম্বর হচ্ছে একই অভিপ্রায়। 4 নম্বর হচ্ছে যে এটার কোনো নিজস্ব শাস্তি বা নেই, অপরাধ নেই। ঠিক আছে, এটি অন্য একটি সেকশনের সাথে যুক্ত হয়ে যায়, বলা যেতে পারে এটি সহকারী সহকারী ভার্বের মতো কাজ করে, যেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব যেন আমরা টেন্সে করেছি এটির মতো। এটি একটি ধারার সাথে বা অপরাধের সাথে যুক্ত করা হয়। তো আমরা সেকশন 34টি পড়লাম। তাহলে সেকশন 35-এ কি বলেছে, যখন একটি ক্রিমিনাল অফেন্স ঘটবে তখন সেই ক্ষেত্রে ক্রিমিনাল অফেন্সটি ঘটার পূর্বে যদি এই আসামিরা জানে এবং অভিপ্রায় থাকে সেক্ষেত্রে সেকশন 34টি নিয়ে আমরা বলতে পারবো। এবার 37 বলছে যে একটি অফেন্স হওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয়কে নিয়ে এটি সম্পূর্ণ হয়, অনেকগুলো বিষয়। সেকশন 37 যেটা বলছে যে ধরুন এ বিকে খুন করেছে, তাহলে খুন করার ক্ষেত্রে এ যখন বিকে খুন করলো তার মানে একে একটা পিস্তল বা বন্দুক কিনতে হয়েছে বা একটি ছোরা কিনতে হয়েছে। তো এই ছোরাটি তার এক ফ্রেন্ড তাকে কিনে দিয়েছে, অথবা এই ধরনের ঘটনাটি সম্পূর্ণ করার ক্ষেত্রে আরও কয়েকজন বন্ধু তাদেরকে সহায়তা করেছে। কেউ অর্থ দিয়ে হতে পারে, কেউ সেখানকার লোকেশন সম্পর্কে তথ্য দিয়ে হতে পারে, আবার কেউ এই অপরাধটি করার সময়
সেখানে বিভিন্নভাবে ইশারা ইঙ্গিত বা পরিকল্পনা করেও দিতে পারে। তো এই যে বিষয়গুলো আসছে, তো যে কোনো ব্যক্তি বা কোনো অপরাধী, দুইয়ের অধিক যেহেতু ব্যক্তি থাকে, সেক্ষেত্রে সবাই একটা পার্টকে সাহায্য করেছে বা একটা পার্টের সাথে সম্পৃক্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সেকশন 35টি লাই করে। এবার 38 যেটা বলেছে, যেখানে বলেছে যখন একটি অফেন্স ঘটবে বা একটি অফেন্স হয়ে যাবে, সেক্ষেত্রে এই অফেন্সটি সম্পূর্ণ হওয়ার পর যারা জড়িত থাকবে তাদের বিষয়ে কথা বলা হচ্ছে। অর্থাৎ একটি মার্ডার মামলা হয়েছে, সেক্ষেত্রে 5 জন আসামি সংযুক্ত হয়েছে। এই 5 জন আসামি যে সংযুক্ত হলো বা জড়িত করা হলো, সেখানে সেকশন 38টি আসে। আমার সাথে যারা সংযুক্ত রয়েছেন বা আমাকে যারা শুনছেন, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা, এবং এত রাতে লাইভে আসার পরও যেভাবে আপনারা সাপোর্ট করছেন, আপনাদের এই ভালোবাসা দেখে এবং আপনারা যে আমাকে শুনছেন বা দেখছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারপরেও আমি আপনাদের বলি, যদি আমার সাউন্ডের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্টস করে জানালে আমি বুঝতে পারবো, আমি চেষ্টা করবো সেটি সংশোধন করার বা ঠিক করার। তাহলে আমরা জয়েন্ট লাইবিলিটি সম্পর্কে আজকে আলোচনা করলাম। এবার চলে যাব যে একটি ফৌজদারি মামলা যদি হয়, সেক্ষেত্রে আসামির সাজা হবে, হয় আসামি খালাস হবে অথবা আসামির সাজা হবে। তাহলে এই সাজা বা কারাদণ্ড কত ধরনের, এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। দণ্ডবিধি আইনের সেকশন 53-তে বলেছে এই কারাদণ্ড 5 ধরনের করা হয়েছে। কি কি ধরনের? 5 ধরনের। একটি হচ্ছে মৃত্যুদণ্ড, যেটিকে আমরা ডেথ সেন্টেন্স বলে থাকি। 2 নম্বর হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, আর 3 নম্বর হচ্ছে নর্মাল কারাদণ্ড। এই কারাদণ্ডকে আমরা আবার 2 ভাবে নিতে পারি, একটি সশ্রম আর একটি বিনাশ্রম। এরপরে সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। তার আমরা জানলাম 5 ধরনের: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। এই সেকশনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সেকশন থেকে এমসিকিউ প্রশ্ন প্রতি বছর না হলেও 1 বছর পর পর আসে, আবার এটি ঘুরিয়েও দিতে পারে। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। যারা প্রিলি পরীক্ষা দিবেন বা এমসিকিউ পরীক্ষা দিবেন বার কাউন্সিলে, তারা এই সেকশনগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করে যাবেন। এবার হচ্ছে 53A-তে যাবজ্জীবন দ্বীপান্তরকে যাবজ্জীবন কারাবাস বলা হয়। যাবজ্জীবন দ্বীপান্তর, যাবজ্জীবন কারাবাস। এই দ্বীপান্তরের যে ব্যবহার বা প্রয়োগটা, এটি বলা যেতে পারে বর্তমান আমাদের দেশে নেই। এটা যেহেতু 1860 সালে ছিল, সেই আইনটি তখনকার দিনে ছিল, বাট এখন কিন্তু এই আইনটির প্রয়োগ বা ব্যবহার খুব কম, নেই বললেই চলে। মোজাফফর হোসেন, মাই ডিয়ার ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা করব যে সরকারের ক্ষমতা সম্পর্কে। অনেক সময় যখন কোনো ব্যক্তির বা কোনো আসামির সাজা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা শুনে থাকি যে সরকার ক্ষমাইতে পারে বা রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারে। যে রাষ্ট্রপতি ক্ষমা কিভাবে এই একজন আসামির শাস্তি কমায় বা সরকার কিভাবে কমায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে পলিটিক্যাল মামলার ক্ষেত্রে যে সরকার অনেক সময় অনেক তাদের কর্মীর দেখা যায় যে সাজা কমিয়ে দেয়। কিভাবে কমিয়ে দেয়? কথায় বলা আছে, পেনাল কোডের সেকশন 54-এ বলা আছে যে সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। কি? যদি কোনো আসামির মৃত্যুদণ্ড হয়ে যায়। দিলারা খাতুন আমার সাথে যুক্ত আছেন, ধন্যবাদ দিলারা খাতুন। আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন যে আপনাদের এই যে আমি যে লেকচারটি দিচ্ছি, আসলে আপনারা শুনতে পাচ্ছেন এটা ঠিক মতো। প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা যুক্ত রয়েছেন, আমাকে শুনছেন বা দেখছেন, সকলের প্রতি ভালোবাসা এবং শুভকামনা। এবং আপনাদের এই ভালোবাসা বা সহায়তা, এটা আসলে আমি প্রকাশ করতে পারবো না। এত রাতেও যে আমাকে শুনছেন বা দেখছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রশ্নটা হচ্ছে যে
আমরা শুনে থাকি বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে এই একজন আসামির সরকার সাজাটা কমিয়ে দিল বা প্রেসিডেন্ট কাছে যেতে পারবে এটি সাজাটা কমিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করতে পারবে। এই যে ধারাগুলোর ব্যবহার, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। শুনে প্রথমত হচ্ছে 54-এ যেটা বলছে যে সরকার মৃত্যুদণ্ডটি হ্রাস করতে পারে। যদি কোনো আসামির মৃত্যুদণ্ড হয়ে যায়, সেক্ষেত্রে সরকারের কাছে যদি এটা মনে হয় যে মৃত্যুদণ্ড কমানো যাবে, সেক্ষেত্রে সরকার এই কাজটি করতে পারে, যেটি পিনাল কোডের সেকশন 54-এ বলা আছে। আবার 55-এ বলছে যে সরকার যাবজ্জীবনকেও কমাতে পারে। তার মানে সরকারের ক্ষেত্রে দুটি ধারা, একটি হচ্ছে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সরকার সাজাটি কমাতে পারে, আরেকটি হচ্ছে যাবজ্জীবনের ক্ষেত্রে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে বলেছে 54 আর যাবজ্জীবনের ক্ষেত্রে বলেছে 55। তবে শর্ত হচ্ছে যত বছরে সে কমাক না কেন সরকার, সেক্ষেত্রে 20 বছরের নিচে এই সাজাটিকে কমাইতে পারবে না। অর্থাৎ একজন মানুষের যদি মৃত্যুদণ্ড হয় বা যাবজ্জীবন হয়, সেক্ষেত্রে সাজাটি কমিয়ে একদম জিরোতে আনতে পারবে না। এটা বলেই দিয়েছে 54 এবং 55। এবার আমরা 55-এর এ দেখব, যেখানে বলেছে যে প্রেসিডেন্ট। নমস্কার দাদা, ধন্যবাদ। সন্তোষ চন্দ্র রয়, সন্তোষ আমার এলাকার ছেলে, সে বোধহয় পীরগঞ্জ না গাজীপুর থেকে আছেন মেবি। তুমি জানাও সন্তোষ, তুমি এখন কোথায় আছো? ঢাকা থেকে শুনছো নাকি পীরগঞ্জ থেকে শুনছো? 55-এর এতে বলছে যে প্রেসিডেন্ট এই সরকারের মতো, কারণ যেহেতু সরকারের দুটি ধারায় ক্ষমতা দেওয়া হয়েছে, একটি হচ্ছে মৃত্যুদণ্ড আর একটি হচ্ছে যাবজ্জীবন। তাহলে প্রেসিডেন্ট যেহেতু রাষ্ট্রপ্রধান বলা হয়, সেক্ষেত্রে তারও তো একটা ক্ষমতা থাকা দরকার। সেটি বলেছে যে সেকশন 55-এতে যে সরকারের মতো প্রেসিডেন্টও মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কমাতে পারবে। যখন অনেক সময় মৃত্যুদণ্ড সাজা হয়ে যায়, সেক্ষেত্রে ওই মানে অ্যাপ্লিকেশন করে প্রেসিডেন্টের কাছে যে তার সাজাটা কমানো যাবে কিনা। ধন্যবাদ, গাজীপুর থেকে শুনছে সন্তোষ চন্দ্র রয়। আমরা এবার আলোচনা করব যে যাবজ্জীবন শব্দটা। অনেক সময় অনেক আসামির মৃত্যুদণ্ড হয়, আবার যাবজ্জীবন হয়। তো অনেকে প্রশ্ন করে যে আসলে এই যাবজ্জীবন বলতে কত বছর? 14 বছর, 12 বছর, 20 বছর, কত বছর? বিভিন্নভাবে এটি আসলে যারা আমরা আইনের জগতে নেই, মানে আইনজীবী না, আইনজীবীর বাইরে যারা, অনেকে প্রশ্ন করে থাকে, একে অপরকে একটু মিসগাইড করে ফেলে যে আসলে যাবজ্জীবন বলতে 14 বছর বা 20 বছর বা 18 বছর, এভাবে কনফিউশন ফেলে দেয়। কিন্তু সেকশন 57-এ বলে দিয়েছে যেটি 30 বছর। কাউন্টিং এর ক্ষেত্রে হয়তো কমে যেতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে 57 স্পষ্ট করে বলে দিয়েছে যে যাবজ্জীবন বলতেই বোঝায় 30 বছর বা 30 ইয়ার্স। আমরা আজকে আলোচনা করতেছি বার কাউন্সিল এই এমসিকিউ পরীক্ষা কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। যারা আগামীতে ভালো আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত বা স্বীকৃতি পেতে চায় বার কাউন্সিল থেকে, অথবা যারা এই আইনজীবী হওয়ার জন্য বারবার এমসিকিউ পরীক্ষা খারাপ করছেন, তাদের জন্য শর্ট নোট বা পরামর্শ হচ্ছে যে এই ধরনের যদি সেকশনগুলো আপনারা এই টেকনিক্যালি পড়েন, তাহলে আশা করি আপনি প্রথমবারেই মানে প্রিলিতে প্রিলিমিনারি পরীক্ষায় বা এমসিকিউ পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে এইজের কারণে, বারবার ফেল করার কারণে অনেকের এজ হয়ে যায়, যার কারণে অনেকে বিভিন্ন একাডেমিতে গিয়ে ওই সবার সাথে ব্যাচে পড়াটা খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে যাদের চাকরি করেন অথবা যারা বিভিন্ন কর্পোরেটে যারা জব করেন, কর্পোরেট চেম্বারে যারা মানে প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে তাদের জন্য আমরা একটি স্পেশাল ব্যাচ নিয়ে আসছি। এই ধরনের যারা
স্পেশাল ব্যাচে পড়তে চান সেক্ষেত্রেও আমাদের একাডেমি সরল একাডেমি থেকে আমরা স্পেশাল ব্যাচের জন্য আমরা ভর্তি নিচ্ছি। তো শর্টকাট এবং শর্ট কোর্সের জন্য আমরা এমসিকিউ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন বা নিচ্ছেন তাদের জন্য আমরা একটা শর্ট কোর্স নিয়ে আসছি, যে এটি আপনাকে অল্প সময়ের মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ সেকশন যেগুলো আমরা বিশ্লেষণ সহকারে আপনাকে পড়ানো হবে এই সরল একাডেমি থেকে। আশা করি আমাদের বিশ্বাস এবং আমাদের অভিজ্ঞতা থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেখান থেকে আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আপনার সম্মানটুকু রাখার জন্য আমাদের যে পদক্ষেপ সেগুলো যদি অনুসরণ করেন তাহলে আপনি প্রথমবারই বের হয়ে যাবেন এবং আপনার সম্মানটুকু আপনি রাখতে পারবেন। তাহলে আমরা পড়লাম যে পরিচয় পর্ব, যে পেনাল কোড কত সালের, কত নম্বর আইন, কয়টি ধারা রয়েছে এবং কত সালে প্রকাশ হয়েছে, কত সালে এটি কার্যকর হয়েছে এবং এটি কী ধরনের আইন, এবং চ্যাপ্টার হচ্ছে 23। সেকশন 4 পড়েছি, জয়েন্ট লায়াবিলিটির 34, 35, 37, 38 পড়েছি এবং তার সাথে সেকশন 50A, 53, 53A, 54, 55, 55A এবং 57 এই ধারাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। যারা শুনছেন বা দেখছেন বা যারা আগামীতে বার কলেজের পরীক্ষা এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই লেকচারটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যারা আইনজীবী না, অর্থাৎ আইনজীবী ব্যতীত মানে যারা আইনের জগতের বাইরে তাদের ক্ষেত্রেও এগুলো অনেকটা সহায়ক হবে। কারণ আমরা জানি বাংলাদেশে যেভাবে পরিবর্তন হতে শুরু করেছে সেক্ষেত্রে নতুন নতুন আইন হচ্ছে। যদি আপনি আইন না জানেন তাহলে আইন না জানার কারণে আপনি বিভিন্ন জটিলতায় পড়তে পারেন এবং কি এজন্য আইন জানা আমাদের সবার দরকার এবং একটি নৈতিক দায়িত্ব। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে আমাদের আইন জানতে হবে। যদি আইন না জানার কারণে আপনি মামলায় পড়ে যান বা মামলায় জড়িত হন সেক্ষেত্রে আপনি জানেন না এর কারণে এখান থেকে অব্যাহতি বা খালাস পাবেন না, এটি নিশ্চিত। যেমন আপনি যদি ফৌজদারি মামলা সম্পর্কে ভালো ধারণা না হয় সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আজকে একটু আবহাওয়া একটু খারাপ, তার জন্য হয়তো নেটের একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমি দুঃখিত। আসলে এইভাবেই আমাদের লাইফটা করতে হবে। এখন আমরা জানবো যে যদি এই ফৌজদারি মামলায় যদি আপনার জরিমানা হয় সেক্ষেত্রে জরিমানাটা কী ধরনের হবে, কতটুকু হবে, এর যে পরিমাণটা এটি কীভাবে নির্ধারণ করা হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে বলা আছে যে জরিমানা হয় সেক্ষেত্রে এটি অসীম হতে পারে কিন্তু অত্যাধিক হবে না, এটি সেকশন 63-তে বলছে। অত্যাধিক এবং অসীমটা কি এই বিষয় নিয়ে আমরা একটু বিশ্লেষণ করে দেখি। ধরুন যে আপনার যেটুকু ক্যাপাসিটি আছে, আপনি 10,000 টাকার মালিক কিন্তু জরিমানা আমরা ফৌজদারি মামলার জরিমানা নিয়ে আলোচনা করছি। ধরুন যে আপনাকে জরিমানা করা হলো, তাহলে কতটুকু বা কত হাজার টাকা জরিমানা করবে, কিভাবে পরিমাপটা করা যায়? আপনি একটি মামলায় জরিমানা হচ্ছে বা হবে, সেক্ষেত্রে কিভাবে জরিমানাটা করা হয়? ধরুন আপনি 10,000 টাকার মালিক, সেক্ষেত্রে যদি আপনাকে 12,000 টাকা জরিমানা করা হয় তাহলে আপনি কি আসলেই 12,000 টাকা পরিশোধ করতে পারবেন? কিন্তু আপনি মালিক তো 10,000 টাকার। আবার যদি 10,000 টাকার মালিক কিন্তু আপনাকে জরিমানা করেছে 6,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনি 6,000 টাকা দিতে পারবেন। এই জন্য বলেছে যে জরিমানা করার ক্ষেত্রে সেকশন 63-তে বলে দিয়েছে যে এটি অসীম হবে কিন্তু অত্যাধিক হবে না। অসীম মানে হচ্ছে ক্যাপাসিটি, আপনার যেটা নিয়ন্ত্রণে থাকবে বা যেটা আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে বা ক্যাপাসিটির মধ্যে থাকবে সেটাকে বলা হয় অসীম, যেটা আনলিমিটেড। আনলিমিটেড মানে আমরা বুঝি মনে অনেক বেশি, কিন্তু না,
যেটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে সেটি হচ্ছে অসীম বা আনলিমিটেড, কিন্তু যেটি অত্যাধিক সেটি হচ্ছে আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনার সীমারেখার বাইরে। ধরুন যে আপনি 10,000 টাকার মালিক, কিন্তু আপনাকে জরিমানা করা হলো 20,000 টাকা। আপনি 20,000 টাকা কি পরিশোধ করবেন? এটাই বলেছে যে জরিমানা করার ক্ষেত্রে এই আসামিকে যে জরিমানা করা হচ্ছে সেক্ষেত্রে তার যে প্রপার্টি বা তার যে যে দেওয়ার যে ক্ষমতা এটি অবশ্যই বিবেচনা রাখতে হবে এবং তার মধ্যেই তাকে করতে হবে। এটিকে বলা হচ্ছে যে শর্ত হচ্ছে অসীম হবে, তার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, কিন্তু এটি তার সীমার বাইরে করা যাবে না। আমার সাথে যুক্ত হলো মানস রায়। মানসী রয় বর্ণি। ধন্যবাদ মানসী রয় বর্ণি। আমরা এখন আলোচনা করতেছি যে ফৌজদারি মামলা ক্ষেত্রে যদি আপনাকে জরিমানা করা হয় সেটি হচ্ছে আপনার নিয়ন্ত্রণ, অর্থাৎ আপনি যতটুকু সম্পত্তির মালিক তার নিয়ন্ত্রণে অর্থাৎ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এটিই বলেছে সেকশন 33-তে বলছে যে জরিমানার পরিমাণ। এখন আপনারা যারা আমাকে শুনছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তার সাথে আপনারা কমেন্টস করেও আমাকে জানাতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে শুনছেন কিনা, এবং কমেন্টস করে জানতে পারেন যে আসলে সাউন্ডের যে কোয়ালিটি সেটি ঠিক আছে কিনা এবং আমার কথাগুলো ঠিক মতো আসছে কিনা, বুঝতে পারছেন কিনা। এবং যদি আরও কোনো তথ্য এটার বিশ্লেষণ জানতে চান সেক্ষেত্রেও আপনার কমেন্টস করে জানাতে পারেন। আমি আমার সাধ্য মতো আমার জানা এবং অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটি দিয়ে আপনাদের উপকারে যেন আসে। প্রথমত এই বার কাউন্সিল পরীক্ষা যে এমসিকিউ পরীক্ষা, যে স্পেশাল ব্যাচের জন্য যে ভর্তি চলছে, এটি হচ্ছে যারা অনেক সিনিয়র হয়ে গেছেন বা বারবার খারাপ করছেন বা যারা সবার সাথে একসাথে ব্যাচ করে পড়তে পারতেছেন না, আপনাদের যদি কোনো কয়েকজন মিলে ব্যাচ করে পড়তে চান সেক্ষেত্রেও কিন্তু স্পেশালভাবে সুযোগ সুবিধা এই স্বর্ণলয় একাডেমিতে রয়েছে। আপনারা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন এবং ভর্তি হতে চাইলে অবশ্যই রেজিস্ট্রেশন করুন। এখন আমরা বলবো যে জরিমানা, যেহেতু পরিমাণটা নিয়ে আলোচনা করলাম, তাহলে এই জরিমানা যে যদি করতে যদি না, অর্থাৎ জরিমানা আদায়ে যদি ব্যর্থ হয়, ধরুন যে একজন আসামিকে জরিমানা করা হলো, সে এই জরিমানাটি দিতে পারলো না, তাহলে তার সাজাটা কি ধরনের হবে? ধরুন যে এই যে অপরাধটি করেছে তার সাজা হবে 4 বছর, কিন্তু তাকে জরিমানা করা হয়েছে 2,000 টাকা, যে 2,000 টাকা তুমি পরিশোধ করতে পারলে, বা ধরুন যে জরিমানা 2,000 টাকা, 2,000 টাকা পরিশোধ করতে পারলে তাহলে তোমাকে এই যে সাজা যেটা রয়েছে 4 বছর সেটা তোমাকে আর খাটতে হবে না। কিন্তু এই জরিমানাটি সে দিতে পারলো না, অর্থাৎ আমরা একটু সহজ করে বলি যে যদি কোনো শাস্তির অ্যাটেম্প টু মার্ডার, ধরুন যে আমরা অ্যাটেম্প টু মার্ডার একটি মামলা হয়েছে সেকশন 307, যেটা শাস্তি হচ্ছে 10 বছর, এবং তাকে জরিমানা করা হলো 20,000 টাকা, সে দিতে পারতেছে না, তাহলে তাকে কতদিন জেলে থাকতে হবে বা জেল খাটতে হবে? এখানে বলেই দিয়েছে যে মূল শাস্তি যদি হয় 10 বছর, সেটিকে আমরা 4 ভাগ করব, 4 ভাগের 1 ভাগ তাকে খাটতে হবে। তার মানে ধরুন যে এই অ্যাটেম্প টু মার্ডারের একটি সাজা হলো তার 4 বছর, এবং সে 4 বছর সাজা হইল, কিন্তু সে তাকে জরিমানা করা হয়েছে 4,000 টাকা, সে দিতে পারলো না। তার মানে মূল যে শাস্তিটি রয়েছে সেই শাস্তিটি কিন্তু 4 ভাগ করে তাকে 1 ভাগ খাটলে সে জরিমানাটি আর দিতে হবে না। এটি বলেছে সেকশন 65-এ। তাহলে আমরা সেকশন 65টি কেন গুরুত্বপূর্ণ দরকার বা পড়া দরকার এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। এখন আমরা আলোচনা করব যে জরিমানা যদি দিতে না পারে সেক্ষেত্রে তার কারাদণ্ডের যে সময়সীমা, যেটি সেকশন 67-এ বলা আছে, যদি অনধিক 50 টাকা হয় সেক্ষেত্রে 2 বছর তার 2 মাস তার জরিমানা হবে, অর্থাৎ অনধিক জরিমানার পরিমাণ যদি অনধিক 50 টাকা হয়। আমার সাথে যুক্ত হলো নরেন রায়। যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানান যে আপনি
কথা থেকে দেখছেন বা শুনছেন, এবং আপনি যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে বলতে পারেন। যদি আমি জানি তাহলে অবশ্যই চেষ্টা করব, না হলে পরবর্তী লাইভে আমি সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করতে পারি। কারণ যেহেতু আমরা বাংলাদেশ বসবাস করি, সেক্ষেত্রে আমাদের সবারই কিছু না কিছু আইনগত জটিলতা রয়েছে, এবং আমি যেহেতু একজন অ্যাডভোকেট এবং আমি হাইকোর্ট ডিভিশনের নিয়মে প্র্যাকটিস করি, এবং তার সাথে আমার একটি একাডেমি রয়েছে, যে একাডেমি একটি রিসার্চ সেন্টার বলা যেতে পারে, এবং তার সাথে আমি যতটুকু রিসার্চ করি বা গবেষণা করি, এতে সামান্য যতটা পারি আমি ততটা আমি দেওয়ার চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে, যারা আগামীতে ভালো আইনজীবী হতে চান বা ট্রায়াল লয়ার হতে চান। তো আজকে আমরা আলোচনা করতেছি যে পরিমাণটা, যদি জরিমানার পরিমাণটা হয় অনধিক 50 টাকা, সেক্ষেত্রে হবে 2 মাস। আর যদি হয় 100 টাকা, সেক্ষেত্রে হবে 4 মাস। আবার অন্যান্য ক্ষেত্রে হবে 6 মাস। তাহলে 67 আমরা পড়লাম, 65 পড়লাম, 63 পড়লাম। এবার আমরা সেকশন 70 পড়ব। সেকশন 70 কেন পড়া প্রয়োজন আমাদের, এই বিষয়গুলো আমাদের জানা খুব দরকার। যে কারাদণ্ডে সাধারণত যে আমাদের এই ফৌজদারি মামলায় আমাদের অনেক সময় একটা জরিমানা হয়, তাহলে এই জরিমানাটি কতদিনের মধ্যে আদায় করতে হবে, অর্থাৎ যে আসামি রয়েছে বা যাকে জরিমানা করা হয়েছে কত দিনের মধ্যে এই জরিমানাটি আদায় করতে হবে, এটির মেয়াদ আছে কিনা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেকশন 70-তে বলেই দিয়েছে জরিমানা 6 বছরের মধ্যে আদায় করতে হবে। যদি 6 বছর অতিবাহিত হয়ে যায়, অর্থাৎ জরিমানার যে আদেশটি দেওয়া হলো সেটি থেকে 6 বছরের মধ্যে আপনাকে 6 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আপনাকে এটি আদায় করতে হবে। যদি আদায় না করে রাষ্ট্র, তাহলে সেই ক্ষেত্রে এই যে আদায় করা এটি আর করা যাবে না, এটি করা যাবে না, এবং এটি হচ্ছে এই সেকশন 70-তে বলে দিয়েছে। এবার আমরা সেকশন 73 এবং 74 নিয়ে আমরা আলোচনা করব। যে 73-তে বলছে যে নির্জন কারাবাসের সময়সীমা। নির্জন কারাবাসটা কি বলে দিয়েছে, যদি অনধিক 6 মাস কারাদণ্ড হয়, একজন ব্যক্তির অনধিক 6 মাস কারাদণ্ড, সেক্ষেত্রে এটার পরিবর্তে তার 1 মাস নির্জন কারাবাস হতে পারে। 2 নম্বর হচ্ছে যদি অনধিক 1 বছর হয় সেক্ষেত্রে 2 মাস, আর যদি 1 বছর বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে নির্জন কারাবাস 3 মাস হতে পারে, যেটি সেকশন 73-তে বলছে। এবার 74-এ বলবো যে এই যে নির্জন কারাবাসের সময়সীমা সেটি অনধিক 14 দিন, অর্থাৎ সর্বনিম্ন 14 দিন। যদি এটির সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড হয়ে যায় নির্জন কারাবাস, সেক্ষেত্রে নির্জন কারাবাস কর্তন করতে বা খণ্ডন করতে প্রতি মাসে 7 দিনের বেশি নির্জন কারাবাস দেওয়া যাবে না, এই বিষয়টি বলেছে এইখানে। তার মানে আমরা কি কি সেকশন পড়লাম এটি আমরা রিক্যাপ করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা পড়লাম সেকশন পরিচয় পর্ব, তারপরে পড়লাম সেকশন 4 পড়লাম, সেকশন 1 পড়ছি, জয়েন্ট লাইবিলিটি চার্জেস সেকশন পড়ছি, 34, 35, 37, 38। আবার আমরা পড়েছি যে 53, 53A, 54, 55, 55A, তারপর হচ্ছে 57, যেখানে যাবজ্জীবন সম্পর্কে বলা আছে। এবার আমরা পড়লাম 63, 65, 67, আবার পড়েছি 70, 73 এবং হচ্ছে 74। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি যে যারা বার কাউন্সিলের এমসিকিউর জন্য প্রস্তুতি নিতে পারেন নাই, সেক্ষেত্রে তারা কিভাবে শর্টকাট প্রস্তুতি নেবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এবার আমরা এক্সেপশনে চলে যাব, যেটি বলা যেতে পারে 76 থেকে হচ্ছে 106। 76 থেকে 106 কেন জানা দরকার, শুধু এটি যারা বার কাউন্সিল এমসিকিউ বা রিটেন পরীক্ষা দেবে তাদের জন্য না, যারা আমরা অ্যাডভোকেট হয়েছি, জজ কোর্ট বা হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করি, এটি আমাদের জন্য প্রযোজ্য। এবং যারা আইনের বাইরে, যারা যেমন পুলিশ হতে পারে, অথবা র্যাবে, অথবা সিআইডিতে, বা পুলিশ ব্যুরোতে, অথবা
যারা থানাতে কর্মরত রয়েছে বা বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে রয়েছে যারা, অথবা দেশের জনগণ যারা, সেক্ষেত্রেও এই ব্যতিক্রম যে 76 থেকে 106 রয়েছে, এগুলো জানা আমাদের সকলেরই মানে একান্ত আবশ্যক। 76-এ বলছে যে প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে এরা ব্যতিক্রমে যে বিষয়গুলো, এটা হচ্ছে যে 76-এ বলছে যে পুলিশের ক্ষেত্রে বা আর্মির ক্ষেত্রে যখন ঊর্ধ্বতন কর্মকর্তা একটি তাদেরকে ডিরেকশন দেবেন, সেই ডিরেকশন অনুযায়ী যদি কোনো অফেন্স হয়ে যায় তাদের দ্বারা, সেক্ষেত্রে কিন্তু তারা এই অফেন্সের ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স হিসেবে নিতে পারবে এবং এটি তাদের উপরে লাইবিলিটি আসবে না। অনেকে আমাকে কমেন্টস করছেন এবং লাইক করছেন, লাভ দিচ্ছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি লাইভ যখন শেষ হবে তখন অবশ্যই আপনাদের এই কমেন্টসের আমি উত্তর জানাবো, কারণ লাইভের মধ্যে এই উত্তরগুলো দিতে গেলে অনেকটা লাইভে একটু ঝামেলা হয়। তো আমরা এখন আলোচনা করব যে এক্সেপশন বা ব্যতিক্রম সম্পর্কে 76 থেকে হচ্ছে 106। পুলিশ বা আর্মির ক্ষেত্রে 76, 78 বিচারকের ক্ষেত্রে। কেমন বিচারকের ক্ষেত্রে? বিচারক যে বিচারটি করবেন সেক্ষেত্রে যদি কোনো আইনি জটিলতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কোনো আসামি বা কোনো বাদী বা বিবাদী যারাই হোক, এই বিচারকের উপর কোনো লায়াবিলিটি দিতে পারবে না, কারণ আজকে নেটের খুব অবস্থা মানে আবহাওয়া খারাপ কারণে এদিকে প্রায় বৃষ্টি হচ্ছে। আর গতকালকে আমি লাইভে আসতে পারিনি, কারণ গতকালকে আমি অনেক ব্যস্ত, মানে অনেক ক্লান্ত ছিলাম, আমি, কারণ সারাদিন মানে কাজ করার পর তারপরে আবার আরেকটা চেম্বারে গিয়ে আবার একটা ব্যাচ পড়ানো, মানে সব মিলে এসে, আর তারপরেও গতকালকে আবার আবহাওয়া খুব খারাপ ছিল, ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি লাইভে আসতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। তাহলে 76 যদি পুলিশ এবং আর্মির ক্ষেত্রে প্রযোজ্য হয়, যদি তারা সেফটির ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স বলতে পারি আমরা, সেক্ষেত্রে 77 হচ্ছে, এটি হচ্ছে বিচারকের জন্য। আবার 78 যেটা বলছে যে আদালতের রায় যখন হবে এবং রায় বা আদেশ এটি যদি কোনো কার্যকর করার ক্ষেত্রে কোর্ট থেকে কোনো লোক যায়, সেক্ষেত্রে তাদের উপর ব্যক্তিগতভাবে কেউ আক্রমণ করতে পারবে না, কারণ এটি তারা নির্দেশনা পেয়েছে আদালত। আমরা আজকে আলোচনা করতেছি যে এক্সেপশন 76 থেকে 106, এখানে প্রাইভেট ডিফেন্স নিয়ে কথা বলা হচ্ছে। 79-এ বলছে যে মানে আইন সমর্থিত যদি কোনো কাজ সরল বিশ্বাসে করা হয়, ধরুন যে একজন ব্যক্তি পথচারী দাঁড়িয়ে আছে এবং সেক্ষেত্রে একজন চোর বা পকেট মার তার সামনে দিয়ে দৌড়াচ্ছে, পিছনে অনেকগুলো লোক। যখন সে বুঝতে পারলো যে এটি পকেট মার বা চোর, সে এই চোরটিকে যে নেটের খুব ডিস্টার্ব করতেছে আজকে, নেটের আবহাওয়া মানে খুব খারাপ, তো আজকে এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঢাকা এই আশেপাশে দেখতেছি বৃষ্টি হচ্ছে। তো আমরা 79 সম্পর্কে আলোচনা করলাম যে সৎ বিশ্বাসে যদি কোনো পথচারী কোনো চোর বা পকেটমারকে আটক করে, সেক্ষেত্রে সে পকেটমার বলতে পারবে না যে ভাই কেন আপনি আটক। এক্ষেত্রে যে পথচারী রয়েছে তার কোনো লাইবিলিটি থাকবে না আইনগতভাবে। এবার আমরা 80 পড়ব। 80 সেকশনটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটি সবসময় সবাই ব্যবহার করার চেষ্টা করি। ধরুন যে আপনি হাঁটতেছেন অথবা আপনি চা খাচ্ছেন, গরম চা,
তো একজন ব্যক্তি সাইড দিয়ে যাচ্ছিল, আপনি বুঝতে পারেন নাই, হঠাৎ করে এই চায়ের কাপ পড়ে যায় এবং তার গায়ে পড়ে যাওয়াতে সে কিন্তু মানে তার শরীরে একটা বলা যেতে পারে যে একটা ক্ষতি হয়। এই যে ক্ষতি হলো, সেক্ষেত্রে যেই ব্যক্তির হাত থেকে চার কাপটি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নিজেকে আত্মরক্ষার জন্য যে বলে যে ভাই এটি দুর্ঘটনাবশত হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। এই যে আমি বুঝতে পারি নাই বা বশত বা অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে, এক্ষেত্রে সেকশন 80 আমরা ব্যবহার করে থাকি। আমরা মৌখিকভাবে বলে থাকি, কিন্তু এটি সম্পর্কে যে সেকশন 80 তে বলা আছে, এটা হয়তো আমরা জানি না। যেমন আপনি ধরেন যে আপনি বাইকে আছেন, বাইক চালাচ্ছেন, ওইখানে একটা গর্ত ছিল, আপনি বুঝতে পারেন নাই, কিন্তু এই গর্ত থেকে আপনি বাঁচতে গিয়ে হঠাৎ করে আরেকজন পথচারীর গায়ে লাগছে, সে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই যে আঘাতপ্রাপ্ত হয়ে তাকে পরে ট্রিটমেন্ট করাইলেন এবং তার পরিবার যদি এসে আপনাকে আক্রমণ করতে চায় বা আইনগত কোনো মামলা হতে চায়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই সেকশন 80 অনুসারে বলতে পারেন যে ভাই এটি দুর্ঘটনাবশত হয়ে গেছে, কারণ আমি এই বিষয়টা সম্পর্কে অবগত ছিলাম না এবং রাস্তার মাঝখানে যে এই গর্ত ছিল এটা আমি জানতাম না। এই গর্ত থেকে আমি বাঁচার জন্য আপনার গায়ে লাগছে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই যে সেকশনগুলো আমরা দৈনন্দিন জীবনেও আইনজীবী ছাড়াও যে আমরা সাধারণ মানুষ ব্যবহার করে থাকি, এটা সম্পর্কে আমরা জানি না। এই জন্য যাতে আমরা সহজে জানতে পারি, এই জন্য সরল ল একাডেমি সবসময় চায় যারা আইনজীবী আছেন তাদের জানা খুব যেমন দরকার, কারণ তাদের কাছে তো সাধারণ মানুষরা আসেন আইন জানতে, এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরও জানা খুব দরকার, কারণ এই ধরনের বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি সচেতন থাকতে পারবেন এবং আপনি আইনগত যে বিপদ এখান থেকে আপনি বাঁচতে পারবেন এবং আইনি যে অধিকার রয়েছে সেখান থেকে আপনি প্রতিকার বা প্রোটেকশনের জন্য আপনি সবসময় সজাগ থাকতে পারবেন। কারণ আইন তাদেরকেই বেশি ফেসিলিটি দেয় যারা আইন সম্পর্কে জানে বা অবগত। আপনি আইন সম্পর্কে জানেন না, একটার পর একটা ফল্ট করছেন, মিস্টেক অফ ফ্যাক্ট করছেন, সেক্ষেত্রে ভায়োলেশনস দ্য রুলস অ্যান্ড অর্ডার, সেক্ষেত্রে কিন্তু আইন বা আদালত আপনাকে বেশি সুবিধা দেবে না। তো আপনি যদি আইনের বেশি সুবিধা নিতে চান, তাহলে আপনাকে আইন ভালো জানতে হবে। তাহলে আমরা এটি জানলাম যে অ্যাক্সিডেন্টাল বা দৈবক্রমে হঠাৎ করে যে ঘটনাটি ঘটে যায়। এবার হচ্ছে যে 81 যেটা বলছে যে ক্ষতিকারক কাজ ছাড়া যদি কোনো ব্যক্তির উপকার করা হয়, যেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু সেটি ক্ষতি হয়ে গেছে, আপনি জানতেন না, আপনি মনে করেছিলেন যে সেটা ঠিক আছে। আরেকটা বিষয় বলছে যে আমরা ব্যবহার করে থাকি সাধারণত যে আপনার সন্তান যদি কোনো জায়গায় একটা ঘটনা ঘটায় ফেলে, ধরেন যে আপনার বাচ্চার বয়স হচ্ছে 9 বছর, সে ক্রিকেট খেলছে এবং ক্রিকেট খেলতে গিয়ে তার যে ব্যাট, এই ব্যাটটা হঠাৎ করে আরেকজন ব্যক্তির গায়ে লাগছে। সেক্ষেত্রে হঠাৎ করে যদি লাগে, সেক্ষেত্রে এটি হয়ে যাবে 80। আর যদি এই ছেলেটি জেনে শুনেই কোনো অফেন্স করে থাকে, যে 9 বছরের একটি ছেলে ধরেন যে একটি পথচারীর গায়ে ঢিল মারছে বা ইট বা পাথর দিয়ে ঢিল মারছে, সেক্ষেত্রে সে অজ্ঞান হয়ে অনেক অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে এই যে 9 বছরের শিশুটি 84 অনুসারে, সেকশন 84 অনুসারে যে অপরাধটি করেছে এটি অপরাধ বলে গণ্য হবে না, কারণ একটি 9 বছরের বাচ্চা কখনোই এই আইন সম্পর্কে কোনটা ভালো কোনটা মন্দ এটা সম্পর্কে জানার তার ক্ষমতা এখনো হয়নি, যেটি আইন বলেছে বা আইনগতভাবে সিদ্ধ। বারবার নেটের সমস্যা হচ্ছে, যার জন্য আমি দুঃখিত, আসলে কিছু করার নাই। আর আমার এখানেই পাশে রাস্তা, আমি ব্যালকনি দিয়ে দেখতেছি প্রচন্ড বৃষ্টি এবং প্রচন্ড বৃষ্টি, যার জন্য আবহাওয়ার কারণে নেটের এই সমস্যাটা। আমরা এবার 83 তে বলবো, বলছে যে এই 9 থেকে ওটা 82 এ বলছে 9 বছরের স্বাভাবিক শিশু যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে, 82 এ বলছে যে 9 বছরের যদি কোনো স্বাভাবিক শিশু এই ধরনের কোনো অফেন্স করে থাকে, সেটা অফেন্স হবে না। আবার 83 তে বলছে
যে 9 থেকে 12 বছরের কোনো যদি শিশু আনসাউন্ড মাইন্ড হয়, মানে অস্বাভাবিক, কম শুনে, চোখে কম দেখে, মানে যাকে আমরা বলতে পারি প্রতিবন্ধী, সে যদি 9 থেকে 12 বছর বয়সেও হয় এই ধরনের অফেন্স করে থাকে, তাহলে সেটি অপরাধ বলে গণ্য হবে না, বা নো অফেন্স। 83-তে বলছে। 84-এ বলছে যে মানসিক আনসাউন্ড প্রতিবন্ধী যদি কোনো অপরাধ করে থাকে সেটা অপরাধ না। 85-এ বলছে যে যদি অনিচ্ছায় যদি নেশা করে ফেলে, যেমন ধরেন যে আপনি কাউকে ভুল বুঝিয়ে নেশা করিয়ে দিয়েছেন, সে যদি কোনো এই ধরনের কোনো খারাপ কিছু কাজ করে ফেলে সেটি অপরাধ বলে গণ্য হবে না, কারণ সে তার ইচ্ছা ছিল না, কেউ তাকে ভুল বুঝিয়ে এটি খাওয়াই দিয়েছে। অনেক সময় অনেক পার্টির মধ্যে, অনেক সময় অনুষ্ঠানে বন্ধু বান্ধবকে বলে যে হ্যাঁ আমরা খাচ্ছি তুমিও খাও, কিন্তু সে হয়তো সেখানকার পরিবেশ রক্ষা করার জন্য বা বন্ধুত্ব রক্ষা করার জন্য এই ধরনের ড্রিঙ্কস করে, যদি পরবর্তীতে রাস্তাঘাটে কোনো ঝামেলা সৃষ্টি হলে সেক্ষেত্রে এটি অফেন্সটাকে সে প্রাইভেট ডিফেন্স হিসেবে নিতে পারবে, যে আমাকে এখানে জোর করে বা কোনো। আজকে দুঃখিত, আসলে অনেক নেটের সমস্যার জন্য এটি আসলে খুব ঝামেলা হচ্ছে। আসলে লাইভে অনেক। আমরা এবার 86 পড়বো। যদি জেনে শুনে কেউ নেশা করে সেক্ষেত্রে ড্রাঙ্ক করে, তাহলে সেটা অপরাধ বলে হবে, অপরাধ গণ্য হবে, অপরাধ বলে। আবার 87 এবং 88। 87 খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেক সময় যে প্রাপ্তবয়স্ক মানে মানুষ 18+ যেটাকে আমরা বলে থাকি, যে 18 বছরের বেশি বয়সের, যেমন অনেক বন্ধুরা মেসের মধ্যে অথবা বিভিন্ন মাঠে তারা কুস্তিগিরি করে বা তারা একটু দৌড়াদৌড়ি করে, সেক্ষেত্রে যদি এই ঝগড়াঝাটি লেগে যায় বা একজন যদি আরেকজনের ক্ষতি করে ফেলে, ধরেন যে কিল ঘুষি তারা ভাবলো যে তারা করবে, যে একটু তারা নিজেরা খেলবে, তো সেক্ষেত্রে যদি এই কোনো একজনের ক্ষতি হয়ে যায়। আমরা আরেকটু উদাহরণ দিতে পারি, যে বক্সিং খেলায় 18 বছরের উপরে যদি কোনো ছেলে বক্সিং খেলায় যায়, সেখানে সম্মতি থাকছে, এবং এই বক্সিং খেলায় একজন জিতবে একজন হারবে, যে ক্ষতিগ্রস্ত হবে সে কিন্তু, যে তাকে আঘাত করছে তাকে, তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবে না, যেটি 87-এ বলছে, সেকশন 87-এ যেটি বলছে। এবার 88-এ বলছে যে ডাক্তারের যে বিষয়টা, যদি তার প্যারেন্টসের সম্মতিতে বা সরল বিশ্বাসে যদি কোনো ডাক্তার কোনো স্টেপ নেয় সেটি ভালোর জন্য, সেক্ষেত্রেও সেটি কিন্তু অপরাধ বলে গণ্য হবে না, যেটি আমরা 87, 87, 88 পড়লাম। আবার এখানে বলছে যে 89-এর যেটা বলছে যে যদি বা গার্ডিয়ান বা আমরা এই এখন পড়বো 90-তে পড়বো। 90 যে সেকশনটি খুব দরকার আমাদের, এখানে 3টা জিনিস বলছে, যে 3টা ক্ষেত্রে যদি সম্মতি দেওয়া হয়, এই 3টা ক্ষেত্রে সম্মতি দিলে এই সম্মতিটি গ্রহণযোগ্য হবে না। একটি হচ্ছে ভয়ভীতি দেখিয়ে যদি আপনার কেউ সম্মতি আদায় করে। 2 নম্বর হচ্ছে যে
মানসিকভাবে অসুস্থ মানে আনসাউন্ড মাইন্ড ব্যক্তি যদি আপনি সম্মতি গ্রহণ করেন, তার মানে সেকশন 90 খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের সবার জন্য খুব প্রযোজ্য, যে আমরা কোন ব্যক্তির সম্মতি নিলে সেটি আইনগতভাবে ভিত্তি থাকবে। একটি হচ্ছে যে ভয়ভীতি দেখে আপনার যদি কেউ সম্মতি নেয়, সেটি কিন্তু আইনগতভাবে সিদ্ধ হবে না বা গ্রহণযোগ্যতা পাবে না। ২ নম্বর হচ্ছে মানসিকভাবে অসুস্থ যদি হয়, আনসাউন্ড মাইন্ড প্রতিবন্ধী, তারও কিন্তু সম্মতি গ্রহণযোগ্য হবে না। ৩ নম্বর হচ্ছে যে ১২ বছরের কম বয়সে যদি কোনো শিশুর নেওয়া হয়, সেটিও কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে না। তার মানে এই ৩ ধরনের ব্যক্তির সম্মতি গ্রহণযোগ্যতা পাবে না। আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আসলে সাউন্ড ঠিক মতো যাচ্ছে কিনা। একটু আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার যে সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা বা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এবার চলে যাব 95 এ, যে 95 আসলে কি? যে সামান্য তুচ্ছ ঘটনা যদি হয়, সেক্ষেত্রে এটি কিন্তু মানে অপরাধ বলে গণ্য হবে না। ধরুন যে আপনি হাঁটছেন, আরেকজন ব্যক্তি আপনাকে ধাক্কা দিল, সেক্ষেত্রে এটি অপরাধ এই মর্মে তার বিরুদ্ধে আপনি আইনগত কোনো ব্যবস্থা নিতে পারবেন না, কারণ এই ধরনের ঘটনা প্রতিনিয়ত প্রতিদিন ঘটে। এটি নিয়েই বা এটি অপেক্ষা করে আমাদের চলতে হবে বা জীবন কাটাতে হবে। এবার 96 যেটা বলছে প্রাইভেট ডিফেন্স, আবার 97 বলছে যে এই প্রাইভেট ডিফেন্সটা আপনার কয় ধরনের, বলছে 2 ধরনের। একটি হচ্ছে আপনার যে বডি যে রয়েছে বা দেহ বা শরীর, এটিকে রক্ষা করার জন্য, আর একটি হচ্ছে আপনার সম্পত্তি রক্ষা করার জন্য। তার মানে আমরা কয় ধরনের পেলাম, একটি হচ্ছে সম্পত্তি রক্ষা করার জন্য, আর একটি হচ্ছে আপনার বডি রক্ষা করার জন্য। বডি রক্ষা করার ক্ষেত্রে 6টি উপাদান রয়েছে। এক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে যায় বা মারা যায়, সেক্ষেত্রে আপনি প্রাইভেট ডিফেন্স নিতে পারবেন, তবে অবশ্যই সচেতন থাকতে হবে। সেকশন 100 যেটা বলছে যে 6টি বিষয়, যদি কোনো ব্যক্তি আপনাকে আক্রমণ করতে চায়, সে আক্রমণে যদি আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা আপনি প্রচণ্ড গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা এই আক্রমণে একজন নারীর ধর্ষিতা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কি আপনি মৃত্যু ঘটালে সেটি আপনার অফেন্স হবে না, এটি সেকশন 100 বলে দিয়েছে। 3টা পেলাম। 4 নাম্বার অস্বাভাবিক কামনা চরিতার্থ, এটা অবশ্যই আমরা বুঝতে পেরেছি অস্বাভাবিক। 5 নাম্বার যে কিডন্যাপিং এবং অ্যাবডাকশন, কোনো বাচ্চার বা আপনার যদি কিডন্যাপিং করার সম্ভাবনা থাকে, রাতের বেলা আপনি আসতেছেন নির্জন একটা জায়গায় বাসের জন্য বা আপনি কোনো একটা রিক্সার জন্য অপেক্ষা করতেছেন, সেখানে বৃষ্টি, ধরেন যে কয়েকজন মানুষ এসে আপনাকে অপহরণ করে নিয়ে যাবে কোনো একটা গাড়িতে, সেক্ষেত্রে আপনি নিজেকে বাঁচাতে কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে সেটি কিন্তু অফেন্স হবে না, এটা বলে দিয়েছে। এবার 6 নাম্বার যেটা বলছে যে আপনার যদি অবৈধভাবে কেউ আটক করে ফেলে, ধরেন যে এমন একটা জায়গায় আটক করে ফেলেছে যেখানে আপনি মারা যাবেন বা আপনার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এখান থেকে আপনি আসবেন না বা আপনাকে মারে ফেলবে, সেক্ষেত্রে সেখান থেকে বাঁচার জন্য যদি কেউ মারা যায়, এক্ষেত্রে এটি অফেন্স হবে না, এটি বলেছে সেকশন 100। আমরা আমরা আশা করি যে আলোচনা করতেছি, যারা আগামীতে বার কাউন্সিল পরীক্ষা দিবে তাদের জন্য অবশ্যই এটি হেল্পফুল হবে, এবং যারা সাধারণ ব্যক্তি রয়েছে অথবা যারা আমরা আইনজীবী রয়েছি, প্র্যাকটিস করছি, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। তারপরেও যারা আমাকে এত রাতে আমার এই লাইভটি শুনছেন বা দেখছেন, মানসী রয়, বর্ণী, নরেন রয়, ধন্যবাদ।
আপনারা শোনার জন্য, দেখার জন্য ধন্যবাদ আপনাদের। এইভাবেই আপনারা পাশে থাকবেন। আপনাদের সাহায্য সহযোগিতা আমার সামনের পথ চলা, আগামী পথ চলা। আর আমিও চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো থাকেন এবং দীর্ঘ জীবন লাভ করেন। এবার আমরা বলবো যে তাহলে এই বডির ক্ষেত্রে 6টি বিষয় আমরা পেলাম যে আক্রমণে আপনার মৃত্যু হতে পারে, আঘাত হতে পারে, 3 নম্বর ধর্ষণের শিকার হতে পারেন, 4 নম্বর বলছে যে অস্বাভাবিক কামনা চরিতার্থ, এমনভাবে সে আপনাকে ফ্লো করতেছে বা দেখতেছে বা এমনভাবে আচরণ করতেছে, এখান থেকে আপনার রেপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও সেখান থেকে বেঁচে আসার জন্য বা বাঁচার জন্য একজন নারী যতটুকু পারে চেষ্টা করবে। এতে যদি সে মারা যায় তাহলে এটি অফেন্স হবে না, যেটি 100 সেকশন বলে দিয়েছে। আর 6 নম্বর যেটা বলছে যে অবৈধভাবে আটক, ধরেন যে আপনার টেকনিক্যালি এমন একটা জায়গায় গেছেন যেখানে আটক করে দিলে রাখতে পারে, যার জন্য আপনি সেখান থেকে নাও আসতে পারেন, মারা দিতে পারেন বা আপনি অনেক কিছু হতে পারে। সেক্ষেত্রে নারী হলে তার ধর্ষণের শিকার হতে পারে, সেক্ষেত্রে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন। এতে যদি কোনো ব্যক্তি মারা যায় বা কোনো আসামি মারা যায় সেক্ষেত্রে এটি অফেন্স হবে না বলে দিয়েছে 100 সেকশন পিনাল কোড। আমরা এখন পড়ব 101 অর্থাৎ 101। সেখানে বলে দিয়েছে যে এই আপনার শরীরকে রক্ষা করার ক্ষেত্রে, বডিকে রক্ষা করার ক্ষেত্রে আপনি ক্ষতি করতে পারবেন কিন্তু মৃত্যু ঘটাতে পারবেন না। এখানে আবার বলে দিয়েছে, ধরেন যে একটি বাস থেকে আপনি নামলেন, স্টপেজে আপনি দাঁড়িয়ে আছেন, সেখানে আপনাকে একজন ব্যক্তি আপনার কাপড় নিয়ে টানতেছে, ওড়না নিয়ে টানতেছে বা শাড়ি নিয়ে টানতেছে বা ব্যাগ নিয়ে, অথবা আপনাকে অস্বাভাবিকভাবে সে ইশারা করতেছে। এই ক্ষেত্রে সেখান থেকে বেঁচে আসার জন্য আপনি তার ক্ষতি করতে পারেন কিন্তু মেরে ফেলতে পারবেন না, এটা বলে দিয়েছে। কারণ ওইখানে একজন নারী ওপেন প্লেসে, পাবলিক প্লেসে ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনাটা খুব কম, যার জন্য আপনি তাকে মারতে পারবেন না, কারণ আপনি একটু চিৎকার করলেই হয়তো কেউ না কেউ আপনাকে বাঁচাতে আসবে। আবার এই সেকশন 101 বললাম, 102 বলছে যে এই যে অপরাধটি হচ্ছে এই বডি রক্ষার ক্ষেত্রে, সেটি আরম্ভ এবং স্থিতিকাল, কখন আরম্ভ হলো, কতটুকু সময় ছিল, এটা পরিমাপ করার যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 102। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সেকশন করব, যেটি হচ্ছে সেকশন 103। এটি হচ্ছে প্রপার্টি নিয়ে আপনি মৃত্যু ঘটাতে পারবেন, যেটি ঘটালে আপনার অপরাধ বলে গণ্য হবে না। একটি হচ্ছে যে দস্যুতা, রবারি যদি করতে আসে আপনার বাড়িতে, সেক্ষেত্রে তাদেরকে আপনি মারতে পারবেন, মৃত্যু ঘটাতে পারবেন, অফেন্স হবে না। আবার 2 নম্বর বলছে রাত্রিবেলায় যদি আপনার ঘরে অনুপ্রবেশ করে ফেলে, কয়েকজন লোক প্রবেশ করে ফেলেছে রাত্রিবেলায় 2টা-3টার দিকে, তো সেই 3-4টা লোক যদি ঢুকে ফেলে অস্ত্র নিয়ে আপনাকে মেরে ফেলতে পারে, তা আপনি বাঁচার জন্য যদি আঘাতে তারা মারা যায় আপনার আঘাতে, সেক্ষেত্রে এটি অপরাধ হবে। 4 নম্বরে বলছে যে বাস, গৃহে বা ইমারতে যেখানে অগ্নিসংযোগ, তারা যে আপনার বাড়িতে অগ্নিসংযোগ করতে পারে পেট্রোল দিয়ে করতে, সেখানেও আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনি তাদেরকে আঘাত করে সে মারা যায়, তাহলে এটি অফেন্স হবে না। আবার 4 নম্বরে বলছে যে ক্ষতি বা নিক্ষেপ বা চুরি করতে যদি গুরুতর আঘাত বা মৃত্যু হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রোটেকশন দিতে পারবেন। তাহলে আমরা পড়লাম 103 4টি প্রপার্টির ক্ষেত্রে। একটা হচ্ছে দস্যুতা, রাত্রিবেলায় অনুপ্রবেশ, আছে তাঁবুতে বা বাড়িতে আগুন। 4 নম্বর হচ্ছে যে চুরি বা আপনার ক্ষতি, যেটা মিসচিফ বলে থাকি, সেকশন 25 সেকশন 425 426। এবার 104 বলছে যে আপনি সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে ক্ষতি করতে পারবেন কিন্তু আপনি তাকে মেরে ফেলতে পারবেন না। ধরেন যে আপনার মাটি কাটতেছে জমি থেকে, অথবা আপনার ধান কেটে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো আপনি মাইর দিতে পারবেন, আঘাত করতে পারবেন কিন্তু তাকে মেরে ফেলতে পারবেন না, এটা বলে দিয়েছে। আর যেটা সেকশন 104 যেটা বলছে যে এখানে আরম্ভ এবং স্থিতিকাল প্রপার্টি রক্ষা করার ক্ষেত্রে।
তাহলে আমরা অনেকগুলো সেকশন করে ফেললাম আজকে, যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যেটি আনুষ্ঠানিকাল 105, 106 হচ্ছে মারাত্মক আক্রমণে আপনি আত্মরক্ষা অপরাধ না। এবার আমরা 3টা সেকশন করব, খুব গুরুত্বপূর্ণ সেকশন। একটা হচ্ছে 107, 108, 109, যেটাকে আমরা অ্যাবেটমেন্ট বলে থাকি। অ্যাবেটমেন্ট সাধারণত 3 ধরনের হয়ে থাকে, আমি আবার 4 ধরনের পেয়েছি, তবে 3 ধরনেরটা আমরা ব্যবহার করে থাকবো, যেহেতু এমসিকিউ যারা পরীক্ষা দেবেন সাধারণত 3 ধরনেরটা পড়ে থাকি। একটা হচ্ছে প্ররোচনা, ষড়যন্ত্র, ইচ্ছাকৃত, তবে আরেকটা বলা যায় অবৈধ কাজ। তবে 3টাই বেশিরভাগ আমরা পড়ে থাকি, প্ররোচনা, ষড়যন্ত্র আর হচ্ছে ইচ্ছাকৃত। 108 বলছে যে প্ররোচনার দাতা, যেটার ব্যাখ্যা হচ্ছে 5টি। আর 109 বলছে যে শাস্তিটা কেমন হবে, যে প্ররোচনা দিয়েছে আবার প্ররোচনা যে অনুসারে কাজটা করেছে দুজনের, অর্থাৎ প্ররোচনার দাতা এবং প্ররোচনার সহায়তাকারী দুজনের শাস্তি হবে একই। এবার 102, যেটাকে আমরা ডেফিনেশন, আমরা এবার পড়বো 120A, যেটাকে আমরা বলবো ক্রিমিনাল প্রসপারেসির সংজ্ঞা। এটি দুটি বিষয় আছে এখানে, দুটি উপাদান। একটা হচ্ছে বেআইনি কাজ, আর একটা হচ্ছে বেআইনি না কিন্তু বেআইনি করেছেন তাহলে ক্রিমিনাল প্রসপারেসি হবে। এটির শাস্তি সম্পর্কে বলা আছে যে 120 বা 120B। আমরা ডেফিনেশন পাইলাম 120-এর ক, যেটা হচ্ছে 120A, আর হচ্ছে এটা শাস্তি বলা হচ্ছে 120B। এটি দুইভাবে হতে পারে শাস্তি, একটা হচ্ছে পরিকল্পিত, একটা পরিকল্পনা ছাড়া। যদি পরিকল্পিত হয় তাহলে মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন হতে পারে 2 বছর, আর পরিকল্পনা ছাড়া হলে 6 মাস। এবার পড়বো রাষ্ট্রদ্রোহিতা, সেডিশনের মামলা, যেটি হচ্ছে 124-এর ক, যাবজ্জীবন হতে পারে, 3 বছর হতে পারে। এবার আমরা পড়বো আনলফুল অ্যাসেম্বলি। আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশটা কি বলছে? 5-এর অধিক ব্যক্তি যখন থাকবে, এবং বেআইনি সমাবেশের সংজ্ঞাটি বলেছে 141-এ সেকশন 141 অফ দ্য পিনাল কোড 1860, এবং বেআইনি সমাবেশের সদস্য সম্পর্কে বলেছে মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি সেকশন 142। এর শাস্তি বলে দিয়েছে পানিশমেন্ট অফ আনলফুল অ্যাসেম্বলি সেকশন হচ্ছে 143, 2 years। যদি মারাত্মক অস্ত্রে বেআইনি সমাবেশটি হয় সেক্ষেত্রে হচ্ছে 144, 144 সেকশন 3 বছর, সরি ভুল হয়েছে, যে বেআইনি সমাবেশের শাস্তি হচ্ছে 143-তে 6 মাস, আর যদি মারাত্মক অস্ত্রে হয় সেক্ষেত্রে 2 বছর। ভুল হয়ে গেছে, একটু সংশোধন করে দেবে। আর যদি 145-এ বলছে যে জারি করার পরেও, যে ছত্রভঙ্গ, বেআইনি সমাবেশে আদেশের ছত্রভঙ্গ করার পরেও যদি সেখান থেকে না যায় সেক্ষেত্রে হচ্ছে 2 বছর। এবার আমরা রাইট নিয়ে আলোচনা করব। সেকশন হচ্ছে 146, অর্থাৎ এই রায়টের সংজ্ঞাটি আমলযোগ্য অপরাধ, কখনো যেমন অফেন্স। আর 147-এ বলছে 2 বছর জরিমানা উভয়দণ্ড। অর্থাৎ রায়টের যে শাস্তি, যেটা সংজ্ঞা যেটা, সেটা বলছে 146, আর হচ্ছে শাস্তি হচ্ছে 147, 2 বছর জরিমানা। কিন্তু অস্ত্র সহ যদি হয়, মারাত্মক অস্ত্রে যদি রায়ট করা বা বেআইনি সমাবেশ করা হয় সেক্ষেত্রে হচ্ছে 3 বছর জরিমানা পর্যন্ত। তার মানে হচ্ছে 148। তার মানে 146-এ বলছে বেআইনি রায়টের সংজ্ঞা, 147-এ বলছে শাস্তি 2 বছর, আর মারাত্মক অস্ত্রে যদি বেআইনি দাঙ্গা হয় 148, 3 বছর। তাহলে 149, যেটাকে আমরা কমন অবজেক্ট বলি, এর আগে আমরা কমন ইন্টেনশন করছি, কমন অবজেক্ট আমরা করবো যে 34 আর হচ্ছে 149, অর্থাৎ ভার্সেস 34 হচ্ছে এটি সক্রিয়ভাবে মানে ভূমিকা পালন করতে হবে, আর 149 সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে না। আবার এখানে বলছে যে 34-এ বলছে 2-এর অধিক, আর 149-এ বলছে 5-এর অধিক। 34-এ বলছে অভিন্ন ইচ্ছা, আর 149-এ বলছে যে এটি নিজেই একটা শাস্তি, অর্থাৎ
এটার সাথে যে বেআইনি সমাবেশের শাস্তি এবং দাঙ্গার শাস্তি রয়েছে সেটি প্রযোজ্য হবে, কিন্তু 30 ফুটের ক্ষেত্রে কোনো শাস্তি প্রযোজ্য হবে এটি বলা হয় নাই। এটি ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন, আসন্ন এমসিকিউ পরীক্ষা, তারা আমরা স্পেশাল ব্যাচের জন্য ভর্তি চলছে এবং দ্রুত আমরা সেগুনবাগিচায় আমরা ব্যাচ চালু করতে যাচ্ছি। সেখানকার কোর্স ফি হচ্ছে 15,000 টাকা। যারা গ্রুপে কয়েকজন মিলে যদি গ্রুপে করতে চান, সেক্ষেত্রে আমরা নেগোশিয়েবলভাবে আপনাদের সাথে কথা বলবো এবং উপরোক্ত নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমাদের যে বিশ্লেষণ করা এবং শর্ট নোট, সেটার মাধ্যমে অবশ্যই আপনি প্রথমবারে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমার সাথে যারা ছিলেন এবং শুনছেন বা দেখছেন, এখনো যারা আছেন, তাদের সকলের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনাদের এই আন্তরিকতা ভালোবাসা আমি সবসময় চাই। তা আমি চাই আপনারা সুস্থ থাকেন, আপনারা সকলেই ভালো থাকেন, আপনাদের পরিবার নিয়ে আপনারা সুখে থাকেন, দীর্ঘায়ু কামনা করি। এবং তার সাথে আমার এই লেকচারগুলোতে আপনারা অবশ্যই যুক্ত হবেন এবং আইনি যে পরামর্শগুলো শুনবেন এবং আপনারা উপকৃত হবেন, আইন জানুন এবং আমাদের সমাজকে উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করব। আরেকটা বিষয় বলি যে অনেকে ধর্মান্তরিত যে বিষয়টা, এটি বলেছে যে 18 বছরের পরে যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি মেজরিটি অ্যাক্ট অনুসারে সেখানে সে সম্মতি দিতে পারবে যে সে কোন ধর্ম পালন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি 18 বছরের নিচে কোনো মেয়ে সম্মতি দেয় এবং সেটি হলফ করে, সেক্ষেত্রে এই সম্মতিটি গ্রহণযোগ্যতা পাবে না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে তার পরিবার অবশ্যই যারা হলফ করেছে এই হলফকারীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন এবং মামলা করতে পারবেন। তাই আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন এবং আপনি সচেতন থাকেন যে আপনার মেয়ে বা ছেলে কাদের সাথে ঘুরতেছে, কাদের সাথে চলতেছে, কারণ আপনার সন্তান আপনার ভবিষ্যৎ এবং আপনার সন্তান জন্যই আপনি সর্বোচ্চ করছেন। কিন্তু এই সন্তানই যদি খারাপ মানুষের পাল্লায় পড়ে সে খারাপ দিকে চলে যায়, নেশাগ্রস্ত হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। তাই আপনি সচেতন থাকবেন, আপনার ছেলে বা মেয়ে যে হোক কেন তাকে ধর্মীয় শিক্ষা দিবেন, অনুশাসনের মধ্যে রাখবেন, শিষ্টাচার শেখাবেন এবং সমাজের উন্নয়ন করার জন্য তাকে যোগ্য সন্তান গড়ে তোলার আপনি চেষ্টা করবেন। তাই আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাদের সাথে ঘুরছে, তাদের সাথে চলাফেরা করতেছে, মোবাইলে কাদের মেসেজ করতেছে, কারা মেসেজ করছে, এই বিষয়গুলো অবশ্যই সচেতন থাকবেন। অন্যথায় আপনার সন্তান যেহেতু আপনার ভবিষ্যৎ, এই সন্তান যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি হতাশ হবেন এবং এর যে কষ্ট, এটা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে বয়ে নিয়ে চলতে হবে। তাই আমরা চাই প্রতিটা সন্তান, প্রতিটা পরিবারের ভবিষ্যৎ, প্রতিটা সন্তান, প্রতিটা পিতামাতার আশার আলো, প্রতিটা সন্তান যেন তাদের পিতামাতা যে ভালোবাসা সেটাকে যেন মূল্যায়ন করে এবং তারা যেন যোগ্য সন্তান হয়ে তার পিতা মাতা যে তার পরিবার যে কষ্ট করছে তার জন্য তারা যেন সে পড়াশোনা করে যোগ্য সন্তান হয় এবং দেশ ও জাতির জন্য যেন কিছু করে এবং তারা আগামী দিনে যে আমাদের যে দেশ ও জাতিকে তারা পরিবর্তন করবে, উন্নয়ন করবে এবং সারা বিশ্বের সাথে বাংলাদেশকে তারা যেন কম্পিটেন্ট করে। অর্থাৎ এই জন্য আমি বলছি যে আজকের যারা যুব সমাজ তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের প্রতি ভালোবাসা রেখে এখানে শেষ করছি। আমি অ্যাডভোকেট সরল কুমার রায় এবং সরল একাডেমির পরিচালক। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিন্ন কোনো লেকচার নিয়ে আসবো এবং আপনাদের ভালোবাসা, সাহায্য, সহযোগিতা এইভাবেই চাই। আপনারা ভালো থাকেন। গুড নাইট, নমস্কার।